ভাই আপনার পরিচয়টা একটু দিবেন। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, শর্ট নাম জাহিদ, এজেন্ট জুলারপাড় বাজার এজেন্ট শাখা, ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়া। ভাই আপনি কতদিন ধরে এখানে? আমি এখানে শুরু করেছি 2021 সালের 1 এপ্রিল থেকে আমরা কার্যক্রম শুরু করেছি। আপনাদের কাস্টমার কারা? আমাদের কাস্টমার অত্র বাজারের ব্যবসায়ী, আশেপাশে যারা গার্মেন্টস ওয়ার্কার আছেন তারা, মৎস্য খামারি, কৃষি খামারি, বিভিন্ন এই সাধারণ মানুষ। তবে আমাদের এখানে বেশিরভাগই গার্মেন্টস ওয়ার্কার। গার্মেন্টস ওয়ার্কারদের জন্য আপনারা কি কি ধরনের সুযোগ সুবিধা? আমরা আসলে বেসিক্যালি এই আউটলেটটা চালাচ্ছি তাদের উপর ভিত্তি করি। সেই দিক থেকে আমরা এই তাদের জন্য বিশেষ একটা সুবিধা রেখেছি, যেমন শনিবারে আমরা তাদের জন্য অফিস করি। মাঝে মাঝে যদি তাদের প্রয়োজন হয় আমরা শুক্রবারেও তাদের অ্যাকাউন্ট খোলার ব্যাপারে আমরা শুক্রবারেও সার্ভিস দিয়ে থেকে অফিস খুলে রাখি। আরেকটা বিষয় হলো তাদের অ্যাকাউন্ট করার জন্য যদি তারা আমাদেরকে টাইম দেয়, তাহলে আমরা তাদের যে কোনো বন্ধের দিন তার বাসায় যেয়ে তার অ্যাকাউন্টটা করি। আর আরেকটা বিষয় হলো তাদেরকে ব্যাংকমুখী করার জন্য আমরা একটা কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পিং করে থাকি। যা আমরা এই পর্যন্ত 15-20টার মতো ক্যাম্পিং করেছি। সেখানে আমরা তাদেরকে ব্যাংকিং সম্পর্কে সচেতন করেছি এবং তাদের অনেক ডিপিএস, তারপরে সেভিং অ্যাকাউন্ট ইত্যাদি করিয়েছি। তারপর আপনার কেমন মনে হচ্ছে এখানে মানুষজন আপনার এই ক্যাম্পেইন করতেছে, নানা রকম সুবিধা দিচ্ছেন, এরপরে কি গার্মেন্টস ওয়ার্কাররা উৎসাহী হচ্ছে অ্যাকাউন্ট খোলার? হ্যাঁ, গার্মেন্টস ওয়ার্কাররা আসলে ব্যাংকের সাথে সম্পৃক্ত থাকতে চায়, কিন্তু তাদের কিছু প্রতিবন্ধকতা আছে। যেমন তাদের অফিসিয়াল যে ওয়ার্কটা, এটা আসলে অনেক সময় 12 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত তাদের অফিসেই ওয়ার্ক করতে হয়। একটা লোক যদি 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা বা 12 ঘন্টা যদি ওয়ার্ক করে, তাহলে স্বাভাবিকভাবেই সে যেটুকু সময় পায় তো তার ঘুমের জন্য দরকার হয়, সাংসারিক কিছু কাজকর্মের দরকার হয়। এজন্য তার ব্যাংকে আসাটা নিয়ে তার একটু সমস্যা হচ্ছে। যেমন সকালে 8টায় যখন অফিসে আসে, 8টার আগ পর্যন্ত তার একটা প্রিপারেশন থাকে, ঘুম থেকে উঠে তার সাংসারিক কিছু কাজকর্ম থাকে, সেই কাজটা কমপ্লিট করে তারপরে তার অফিসে চলে আসে। অফিস শেষ করে দেন সে আবার লাঞ্চ আওয়ারে 1 ঘন্টা সময় পায়। এই 1 ঘন্টার মধ্যে সে আবার লাঞ্চ করে আবার অফিসে ঢুকে, তখন রাত 8টা 10টায় বাজে। এর আমাদের তো আসলে ব্যাংকিং আওয়ারটা হলো গিয়ে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত, আমরা 5টা পর্যন্ত রাখি, কিন্তু এর মধ্যে তারা আসতে পারে না। এটা একটা তাদের একটা বড় সমস্যা। তারা বলে যে আমরা ব্যাংকে লেনদেন করব, ব্যাংক অ্যাকাউন্ট করব, কিন্তু আমাদের টাইমটা কোথায়? আমরা তো ব্যাংকের দিন, লেনদেনের দিন তো আমরা তারপরেও পাচ্ছি না। শুক্রবার তাদের একটা ছুটি থাকে, কিন্তু শুক্রবার তো ব্যাংক লেনদেন বন্ধ থাকে। তা আমরা জাস্ট শুক্রবারে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারি, কিন্তু ব্যাংক তো আদার্স যে সার্ভিসটা জমা বা উত্তোলন, এই সার্ভিসটা আমরা দিতে পারি না। এই আর কি ওনাদের সমস্যাটা হলো এই জায়গায়। আমরা তারপরে লাগবে কথা বলবো। জি। না, এটাই এখন ওনাদের এটাই একটা সমস্যা। এটার জন্যই ওনারা আসলে মূলত ব্যাংকে খুব বেশি একটা আসতেছে না, কিন্তু ইন্টারেস্টেড আছে। আরেকটা জিনিস হলো তাদের স্যালারিটা হয় এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, যেমন উপায় আছে, নগদ আছে, বিকাশ আছে, ইত্যাদিতে হয়। তাদের মোবাইলের যে দোকান, তাদের সাথে তাদের একটা সম্পর্ক। তারা রাত্রে 10টা নাই 3টা নাই যে কোনো সময় তারা সেখান থেকে টাকা নিতে পারে। কিন্তু তাদের আরেকটা সমস্যা হচ্ছে যে একটা গার্মেন্টস ওয়ার্কারের সবচেয়ে বড় সমস্যা হলো তারা যখন সমস্যার মধ্যে পড়ে, অর্থনৈতিক যে মাসে যে খরচটা, এটা যখন তারা কোনো ব্যাংকে তাদের তো একটা টাকা সঞ্চয় রাখার সুযোগ হয় না, বা যারা রাখে না তাদের জন্য একটা সমস্যা হলো যে তাদের এই টাকাটা সংসারে খরচ করে ফেলে। দুর্দিনে যখন তাদের কিছু টাকা দরকার হয়, তখন তারা একটা ক্রাইসিসের মধ্যে পড়ে। এটাই তাদের সমস্যা। কিন্তু আসলে তারাও চায় যে ব্যাংকে আসুক, ব্যাংকে আসলে কিছু সঞ্চয় থাকলো, কিন্তু এই সঞ্চয়ের সুযোগটা তাদের টাইমের জন্য একটা সমস্যা হচ্ছে। এটাই আমার মনে হচ্ছে। এখন গার্মেন্টস ওয়ার্কার যারা, তাদের তো আমরা ক্যাম্পিংয়ে যে বিষয়টা, তাদেরকে ব্যাংক সম্পর্কে একটা ধারণা সেটা আমরা দিয়েছি, এবং তারা ব্যাংক সম্পর্কে পজিটিভ। ব্যাংকের সমস্ত সুবিধা যখন তারা জানতে পারছে, এই জিনিসটা তারা আগে জানতো না, যে ক্যাম্পিংয়ের পর থেকে তারা
ব্যাংক সম্পর্কে একটা ধারণা আছে। এর ইতিপূর্বে আসলে ব্যাংকিং নিয়ে এরকম ক্যাম্পিং কোনো ব্যাংক করে নাই। আমি যতটুকু জানি আমার অত্র এলাকায় যারা গার্মেন্টস ওয়ার্কার তারা বলছে যে আমাদের কাছে ব্যাংক কখনো আসে নাই, এই প্রথম আমরা একটা ব্যাংকের সংস্পর্শে আসছি। আমরা ব্যাংক এশিয়ার পক্ষ থেকে যখন তাদেরকে ক্যাম্পিং করছি সেখানে তাদেরকে পুরস্কারের ব্যবস্থাও করেছিলাম। তারা এটাতে আরও বেশি উৎসাহিত হয়েছে এবং শুধু যারা অংশগ্রহণ করছে তারা তো ছিলই, এবং একটা ক্যাম্পিংয়ে দেখা গেছে আমার ওখানে 30-40 জনের একটা ক্যাম্পিং করেছি, কিন্তু আমার ওখানে লোক হয়েছে 200-250, তারা সবাই ছিল দর্শক। কিন্তু তাদের যে সমস্ত কোশ্চেন ছিল ব্যাংকিং সম্পর্কে, তাদের প্রশ্নের অ্যান্সারগুলো যখন দিছি তারা আসলে অনেকটাই পজিটিভ, কিন্তু ওই একটা জায়গায় সমস্যা, তাদের টাইমিংয়ের একটা সমস্যা, তার টাইমটা দিতে পারতেছে না। তারা আমাদের বলছে যে আসলে আমরা ব্যাংকে টাকা জমা দিলাম, ব্যাংক থেকে টাকা উঠালাম, তবে আমি তাদেরকে একটা আশ্বস্ত করেছি যে ব্যাংকে টাকা জমা দিতে আপনাকে আসতে হবে না, আপনার পরিচিত বা আত্মীয় স্বজনের মধ্যে যে কেউ ব্যাংকে জমা দিতে পারবে। আর আপনার একটাই হলো, আপনি আমার এখানে যে কোনো সময় আপনি কল করে যদি আসেন তাহলে আপনার আমাদের সফটওয়্যার খোলা থাকা সাপেক্ষে আপনারা আপনার ক্যাশ আসবেন 5-10 মিনিটের জন্য, আমরা আপনার ক্যাশটা আপনার দিয়ে দিতে পারবো। এটা আমি তাদেরকে আশ্বস্ত করছি এবং অনেকেই তাতে সন্তুষ্ট। আর এরপরে অনেকেই ডিপিএস করেছে, অনেকেই সেভিং অ্যাকাউন্ট করেছে, অনেকেই লেনদেন করতেছে, আবার এরপরে অনেকেই আমাদের এখান থেকে লোনও নিছে, আমরা তাদের কিছু লোনও দিছি। তো এতে তারা আসলে হ্যাপি। এবং আমার একটা ধারণা, আমার এখানে যে গার্মেন্টস ওয়ার্কার আছে তাদের সংখ্যা 1 লাখের উপরে হবে। আমার এই আশেপাশে যে আছে গার্মেন্টস ওয়ার্কার আছে তাদের সংখ্যা 1 লাখের উপর হবে। তবে আমাদের টার্গেট হলো মহিলা গার্মেন্টস ওয়ার্কারদের, তো তাদেরকে নিয়েই আমরা ক্যাম্পিং করছি। আমরা যতগুলো ক্যাম্পিং করেছি তার অধিকাংশই গার্মেন্টস ওয়ার্কারদের নিয়ে ক্যাম্পিং করেছি। সেখানে দেখেছি যে তারা আরেকটা জিনিস হচ্ছে যে তাদের বেতনটা, গার্মেন্টসের আরেকটা ওয়ার্কারদের আরেকটা সমস্যা হলো যখন বেতনটা পায় এই টাকাটা তার হাজব্যান্ডকে দিতে হয়, এটা হলো তার সবচেয়ে বেশি সমস্যা। কিন্তু যখন তার টাকা দরকার পড়ে তার হাজব্যান্ড কাছ থেকে ব্যাকফিট পাচ্ছে না, এজন্যই অনেকেই তার হাজব্যান্ডকে সাইড করে হাইড করে আমাদের অ্যাকাউন্টেও এখানে অনেকে অ্যাকাউন্ট করছে, যে তারা এই জন্য তার হাজব্যান্ডকে দিয়ে ব্যাংকে টাকা পাঠাইতেও তারা চায় না। তারা জানে যে তাদের অ্যাকাউন্টটা যা আছে এটাও তার হাজব্যান্ডকে জানাইতে চায় না। এটা তাদের জন্য একটা বিশাল একটা তো তারা আগ্রহ প্রকাশ করছে যে না, আমাদের মোবাইল নাম্বার যাতে আমারটাই থাকে, তারপরে তার অ্যাকাউন্টের ব্যাপারে যেন তার ফ্যামিলিতে তার হাজব্যান্ড বা তার কেউ জানুক, এটা সেও চায় না। যে আমি দেখা গেল 15,000 টাকা স্যালারি পেলাম বা 10,000 টাকা স্যালারি পেলাম, আমি কিছু হলেও এখানে একটা ডিপিএস করব, এই টাকাটা সে যখন এখানে রাখে, তারপর যদি কোনো সময় আমার সংসারে কাজে দরকার হয় তখন জানুক। কিন্তু এর আগে যদি আমি জানাই তাহলে সে টাকাটা অ্যাকাউন্ট ভেঙে তাকে দিয়ে দিতে বলবে, কারণ আমাদের সংসারে সবসময় অভাব লেগেই থাকে, একটার পর একটা প্রয়োজন থাকেই। তো এটাই হলো ব্যাংক থেকে আমি সবচেয়ে বেশি ফ্যাসিলিটি পাচ্ছি বলে মনে হয়, এটা তাদের একটা ওপিনিয়ন। আমরাও আসলে তাদের এই নিরাপত্তা জায়গাটা নিশ্চিত করার চেষ্টা করি। ভাই আর তো ও, আপনাদের ব্যাংক এশিয়াতে গার্মেন্টস ওয়ার্কারদের জন্য কি কি ধরনের অ্যাকাউন্ট আপনারা আমরা ওই জিপিএস এর ক্ষেত্রে আসল একটা ওনারা করে থাকেন, আর একটা হলো 100 টাকার একটা ডিপিএস আছে, আর সেভিং অ্যাকাউন্ট করে থাকে খুব, এটাই হলো তাদেরই। তবে আমরা লোন তাদেরকে বিভিন্ন পারপাসে আমরা লোন দিয়ে থাকি, তাদের লোনের ক্ষেত্রেও তারা অনেকেই ইন্টারেস্টেড, তাদের লোন করে। তবে তাদের লোনের ব্যাপারটা আরেকটা বিষয়, তারা বলে যে বিভিন্ন এনজিও থেকে লোন নেন, অনেক টাকা তাদের লাভ দিতে হয়, যার জন্য তারা ব্যাংকে যে এত কম লাভে টাকা নিতে পারে এটা তাদের জন্য আসলে ধারণা ছিল না। এখন তারা এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, এখন এই জন্যই ব্যাংক তারা একটু আগ্রহী। তবে একজন গার্মেন্টস ওয়ার্কার আসলে দেখা গেছে আজকে একটা গার্মেন্টস ওয়ার্কার অ্যাকাউন্ট করছে, সামনের মাসে আরও 2-3 জনকে সেই পাঠাচ্ছে যে ব্যাংকে অ্যাকাউন্ট করো, ব্যাংকে অ্যাকাউন্ট করলে ডিপিএস করলে ভবিষ্যতের জন্য একটা নিরাপত্তা থাকে। অনেক সময় তারা বিভিন্ন এনজিওতে ডিপিএস করছে কিন্তু এনজিও বন্ধ হয়ে গেছে, তাদের টাকা ফেরত পায়নি, এরকম ঘটনা করছে। লোকাল অনেক সমিতি আছে, সেই সমিতিতেও তারা ডিপিএস করছে, সেখানেও টাকাটা ফেরত পায় নাই। তো ব্যাংক একটা আস্থার জায়গা, এই জিনিসটা তারা বুঝতে পারছে, এই জন্য তারা এদিকে আসছে। তো আমরা তাদেরকে সেভিং আর আচল আর ওই যে 100 টাকার ডিপিএস এগুলো করাচ্ছি। সারথীর সাথে আপনারা কিভাবে কাজ করেন? সারথি তো আমাদেরকে এই বিশেষ করে গার্মেন্টস ওয়ার্কারদের
যে ফ্যাসিলিটি দিয়েছে। তো এখান থেকে আরেকটা জিনিস আমি যে এই ক্যাম্পিংয়ের যে ধারণাটা, এটাই সারথি প্রথম আমাকে দিয়েছে। সারথি আমাদের একটা ক্যাম্পিং করার জন্য সুযোগ দিছিল। তো ওইখানে আমি ওই একটা গার্মেন্টসের ওয়ার্কারদের নিয়ে যে ক্যাম্পিং করেছি, সেখান থেকে আমার একটা ধারণা হয়েছে যে আসলে ক্যাম্পিং করলে গার্মেন্টস ওয়ার্কারদের পাওয়া যাবে। বন্ধের দিন করে যদি আমরা করি তাহলে আমরা পাওয়া যাবে, এবং সেটাও আমরা করেছি। তারপরে আমরা আরও 15-20টার মতো ক্যাম্পিং করেছি। এটা আমাদের ব্যক্তিগত অর্থায়নের মাধ্যমে। এটা আমি আসলে সারথির কাছ থেকেই প্রথম পেয়েছি। এর আগে আমার এই সম্পর্কে ধারণাই ছিল না। এটা আমি সবসময় সারথির কাছে কৃতজ্ঞ থাকব যে আমি যে একটা বঞ্চিত গ্রুপকে সচেতন করতে পেরেছি, ব্যাংকমুখী করতে পেরেছি, সেটা আসলে সারথিরই অবদান। এটা আমি তার কাছে কৃতজ্ঞ, এই সংস্থার কাছে। ধন্যবাদ। আর কিছু চলো সবাই কোনো মিসিং কিছু ক্যান্সেল